রাজ্য সরকারের ইশারাতেই হচ্ছে আমি মনে করি। যদি বলেন কেন, রাজ্য সরকার যখন একটা কোনো অ্যাকশন বা কোনো ঘটনা ঘটবে, কোনো অ্যাক্সিডেন্ট বলবেন হয় যদি কেউ বলে, সঙ্গে সঙ্গে সেটাকে যদি কড়া হাতে দমন করে, দ্বিতীয়টা আর কেউ করার সাহস পাবে না। রাজ্য তিনার হাতে, প্রশাসন তিনার হাতে, তিনি যদি ঢিলে না দেয় তাহলে কিন্তু এই জিনিসটা হতে পারে না। আর এটা করছে কেন? এগুলো দেখিয়েই মুসলিম সমাজের কাছে আবার আলেম উলামাদের দ্বারা মেসেজ ছড়ানো হবে, দেখছিস বিজেপি আসেনে, এতে যদি এটা হয় তাহলে বিজেপি আসলে কি হবে, অতএব টিএমসি কে আবার ক্ষমতায় রাখো, শাসককে আবার ক্ষমতায় রাখো। এটা হলো একটা পলিসি। দ্বিতীয় আরেকটা পলিসি হচ্ছে নাগপুরকে খুশি করা হচ্ছে। তোমরা যে চাও গুজরাটের মতো বাংলা হোক, উত্তরপ্রদেশে বাংলা হোক, যেখানে মুসলিমদের ঘরে হত্যা করা হবে, মারা হবে, মুসলিমদের ঘরে মব লিঞ্চিং করা হবে, মুসলমানদের উপরে কোন ঠেসা করা হবে, ওটাও দেখুন আমি করে যাচ্ছি। অতএব দুটো সাইড কাজ কিন্তু রাজ্য সরকার করছে। এক, নাগপুরকে যেমন খুশি করছে, আস্তে আস্তে বিজেপিকে বাংলায় শক্তিশালী করছে, অপরদিকে আবার মুসলিম সমাজের কাছে আলেম উলামা দ্বারা, ইমাম দ্বারা, অর্থাৎ রাজ্য সরকারের পোষা যেগুলো, সব আলেম উলামা নয়, ভুল বুঝবেন না, যে রাজ্য সরকারের ভাতাপ্রাপ্ত বা কি বলবো ওটাকে, ভাষাটা কি বলি, দালালি খাওয়া যেসব আলেম উলামা, বক্তা, ইমাম আছে, পীরজাদা আছে, তারা আবার সমাজকে বুঝাবে, এই দেখছিস কিভাবে মারছে, আসেনে যদি এই মারে তাহলে আসলে কি হবে। অতএব এই দুটো সাইডেই কিন্তু রাজ্য সরকার বড় পলিসির সাথে গেম খেলছে। যদি এটাকে কারো অপছন্দ হয়, আমার প্রশ্ন তার কাছে, কেন রাজ্যের প্রশাসন নীরব কেন? রাজ্য সরকার যখন ক্ষমতায়, পুলিশ মন্ত্রী তিনি, করা যদি একটা পদক্ষেপ, একটা ঘটনাকে যদি খুব কড়া হবে বিচার করে, ব্যবস্থা নেয়, তাহলে তো বাকি সব জায়গায় বন্ধ হয়ে যায়। কিন্তু না, এটা ছাড় দেওয়া হয়েছে। এই জায়গায় যত দ্রুত মুসলিম সমাজ বুঝতে পারবে যে বিজেপি যেমন আমাদের দুশ্মন প্রকাশ্য, রাজ্য সরকার হলো সেই বিজেপি সরকারেরই তো বোন, অতএব এও আমাদের প্রকাশ্য দুশ্মন না হলেও ছদ্মবেশী আরো ভয়ঙ্কর দুশ্মন। এক তো মুসলিমকে মারছে, আবার ওই কি বলে উগ্র হিন্দুত্ববাদীকে দিয়েও আমাদেরকে মারা হয়ে ভয় দেখানো হচ্ছে। অতএব যত দ্রুত মুসলমান বুঝবে এই ব্যাপারটা, তত দ্রুত মুসলিম সমাজ বাঁচবে, না আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা ঘটবে, আরো বিপদ হবে, আরো কঠিন পরিস্থিতি মুসলমানদের উপর আগামী দিন আসতে চলেছে। এবার আমি বলছি, কে আমার কথা নেবে না নেবে সব তার ব্যাপার। এমনি রুবেল শেখ প্রশ্ন করছে, রাজনৈতিক অঙ্গনে একজন আলেমের ভূমিকা কেমন হওয়া উচিত? রাজনীতি অঙ্গনে একটা আলেমের ভূমিকা হওয়া দরকার। রাজনীতিটা কি এটা প্রথম জানা দরকার। রাজনীতিটা কোন দেশে করছি, সেই দেশের গাইডলাইন কি, সেই গাইডলাইনকে সামনে রেখে দেশ ও দেশবাসীর নিরাপত্তার জন্য ভাবা, দেশের সংবিধান গাইডলাইনকে মান্যতা দিয়ে মানুষের কাজ করা, দেশের কাজ করা, এটা হবে তার উদ্দেশ্য। তার চাওয়া, তার নিজের পছন্দ, তার নিজের জীবন জীবিকা, তার নিজের কিছু ব্যক্তিগত জীবন থাকতে পারে, সেটাকে তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু রাজনীতিতে যখন আপনি একটা লিডার হিসাবে দাঁড়াবেন, তখন আপনার অধীনস্থ এলাকার প্রত্যেকটা মানুষকে আপনাকে নিরাপত্তা দিবার জন্য, তাদের চাওয়া পাওয়ার জন্য সংবিধান যে আপনাকে অধিকার দিয়েছে, সেই অধিকারকে বাস্তবায়ন করার জন্য আপ্রাণ চেষ্টা করা, এটা হওয়া দরকার একটা। এটা একটা আলেম হিসাবে আমি মনে করি যাদের অন্তরে আল্লাহর ভয়, নবীর প্রেম আছে, তারাই পারে প্রকৃত ভারতের সংবিধানকে বাস্তবায়ন করতে। একজন আলেম হিসাবে আমি মনে করি। আমি অন্য কোনো সমাজকে, জাতিকে, অন্য কোনো মানুষকে আমি ছোট করছি না, অতি সত্য কথা বলছি। কেন? এটা হলো একটা হক, হককে নষ্ট করা, আমানতকে খেয়ানত করা ইসলামের চরমতম একটা কঠিন পাপ, এর জন্য কঠিনতম শাস্তি আছে। একটা রাজনীতির নেতা যদি ক্ষমতায় এসে সে যদি তার আমানতকে খেয়ানত করে, তার যদি অধিকারকে খেয়ানত করে, তার যদি সংবিধানের গাইডলাইনের বাইরে গিয়ে সে কাজ করে, দেশের নাগরিকের যে চাওয়া পাওয়ার বাইরে গিয়ে যদি কাজ করে, তাহলে তার জন্য ইসলামিক ধারা অনুযায়ী দেশের আইন কি বিচার করবে আমি জানি না, ইসলাম কিন্তু তাকে বলছে চরমভাবে একটা শাস্তি হবে। তাই উলামাদের অন্তরে আল্লাহর ভয় আছে। উলামারা যদি রাজনীতির আঙিনাতে আসে, তাহলে মানুষ তার প্রকৃত অধিকার পাবে। তবে সেই উলামা খোদা প্রেমিক, নবী প্রেমিক যেন হয়, না হয় ওই তথাকথিত ভাড়াটিয়া দালাল হয়ে চলবো, তাহলে আরো বেশি ক্ষতি হয়ে যাবে।
কেন আমরা আর একটা কথা বলি, কেন আমরা দেখছি অনেক ওলামাও তো বিগত দিন মন্ত্রী হয়েছে, তারা তো বাজারে বেঁচে আছে কি অনেক সময় খোঁজ পাওয়া যায় না, খবরই নাই। এরকম হলে হবে না। কালকে তিলোত্তমার পরিবার থেকে নবান্ন অভিযান আছে, সঙ্গে সঙ্গে তিলোত্তমা ধর্ষণের 1 বছর হতে চলল, আজও বিচার হলো না, কি বলবেন? আমি দেখছিলাম আমার তিলোত্তমার বাবা মা আমার বোনের জন্য 1 বছর হয়ে গেল বিচার পাইনি, তাই নবান্ন অভিযানের জন্য ডাক দিয়েছে। অবশ্যই আমি একজন নাগরিক হিসাবে তিনি তো আমার বোন এটা মনে করি, তাই আমারও যাওয়া দরকার এটা আমি মনে করি। তা অনেক সময় অনেক কাজের মধ্যে অনেক নতুন প্রোগ্রাম থাকে, কালকে কি হয়ে আছে দেখি, তবে যেতে পারলে নিজেকে খুব খুশি মনে করব, ধন্য মনে করব। কেন এটা শুধু তিলোত্তমার বাবা মার ব্যাপার নয়, আমাদেরও বোন, তিনি আমাদের বোন, অবশ্যই বোন, আমাদেরও ঘরে বেটি আছে। তা যার যার ঘরে বেটি আছে, মেয়ে আছে, ভেবে রাখা দরকার এই অ্যাক্সিডেন্ট কখন যে আমার ঘরে ঘটে যাবে কোনো ঠিক নাই। তাই একটা প্রকৃত যদি সন্ত্রাস মানবরূপী পশুর যদি ঠিকভাবে বিচার করা যায়, হয়তো আমাদের বেটিটা বেঁচে যাবে। তাই তিলোত্তমা বাবা মার এর ডাকে সাড়াটা দেওয়া দরকার। তবে 1 বছর হয়ে গেল বিচার পাচ্ছে না, এর উত্তরে আমি এইটুকু বলবো, বিচারটা করবে কে? শাসক যদি ধর্ষকদের জন্য সুপ্রিম কোর্টে অর্থ লাগিয়ে কোটি কোটি টাকা খরচ করে উকিল লাগায় ধর্ষককারীদের ঘরে বাঁচাবার জন্য, শাসক যদি ধর্ষকের রেট বেঁধে দেয়, মানে ধর্ষণ হলে এই রেট, সেই রাজ্যে ধর্ষণের বিচারের আশা, মানে যে বোনটার উপরে মজলুম, মানে কি ভাষায় বলি, যার উপরে ধর্ষণ, যাকে ধর্ষিতা, তার বিচার হবে, সেই ইনসাফ পাবে, এটা এই পশ্চিম বাংলায় বা আমার দেশে তো এখন দেখছি এটা ভাবা খুব একটা, মানে যেন একটা জেগে স্বপ্ন দেখা। এটা তখনই সম্ভব যখন এই শাসক চলে গিয়ে ধর্ষকদের বিচার করবে এমন কোন মেন্টালিটি সরকার যদি তৈরি হয়, তাহলে হয়তো তিলোত্তমা বোন বিচার পেতে পারে। আর দ্বিতীয় নম্বর কথা, রাজ্য সরকার সে সম্পূর্ণ তিলোত্তমাকে যারা জুলুম করে, যাদেরকে আড়াল করে, একটা সিভিককে বলির পাঁটা নাকি এটা বাক্য আছে ভাই, খারাপ নিলে জানি না এই ভাষাটা খারাপ কি, তাকে ফাঁসিয়ে দিই, মানে সে যে আসামি নয় আমি বলবো না, সেও আসামি, কিন্তু সে একা নয়, তার সাথে আরো রয়েছে, বাকিগুলো সব ভিআইপি ঘরের ছেলে, তো তাদেরকে বাঁচিয়ে একটাকে সামনে দিয়ে বলির পাঁটা করে ছেড়ে দিল। আর রাজ্য সরকারকে বিপদে পড়লে সব থেকে বেশি সহযোগিতা যে সরকারটা করে সেটা হলো সেন্টারে বসে থাকা সরকার। তাহলে আমার দেশের দুটো জায়গা, একটা হলো রাজ্য সরকার আর সেন্টার সরকার। রাজ্য সরকার দোষ করলে সেন্টার সরকার যদি বিচার না করে, তাহলে তোমার বাবা মা বিচার পাবে কোথায়? অর্থাৎ সেন্টার সরকার তো রাজ্য সরকারকেও সাথ দিচ্ছে না, হয় সিবিআই সে এত গাফলতি করছে কেন? যতগুলো মানুষ ওই সময়ে 50-60টার উপরে নাকি লোক ছিল, তার সিসি ক্যামেরার ফুটোগুলো সমাজে ছড়িয়ে দেওয়া হচ্ছে না কেন? যে এই লোকগুলোকে ধরো, এদেরকে খোঁজ করে দাও, তাদেরকে প্রশ্ন উত্তর কৈফিয়ত দেওয়া হচ্ছে না কেন? এটা দিদি মুদির সেটিং। এরা ভাই বোনেরা, এরা সবাই নাগপুরের সন্তান, এরা নাগপুরকে খুশি করে পুরো দেশকে শেষ করছে। তিলোত্তমা সাধারণ একটা গরিব পরিবারের, জানি না তাদের পরিবার কেমন, আমি বুঝতে চাইছি, খারাপ নেবেন না, ওরকম কত মেয়ে যাচ্ছে, তো কি হয়েছে? এদের মাইন্ডে নাই ওসব, এ শাসকের মাইন্ডে সব নাই। অতএব বিচার পেতে গেলে আন্দোলন আরো বড় করতে হবে, বিচারের দাবির সাথে সাথে এই শাসককে উৎখাত করতে হবে এবং এমন একটা শাসককে নিয়ে আসতে হবে যে শাসক কথা দেবে, ক্ষমতায় বসার সাথে সাথে 6 মাস কি 1 বছরের মধ্যে আমি তিলোত্তমার ইনসাফ দেবো, সেরকম শাসক নিয়ে আসতে হবে, তবে বিচার হবে, না হয় এ বিচার হওয়া খুব মুশকিল। নাসিম শেখ প্রশ্ন করছে, দুর্গাপুর কাণ্ডের প্রধান আসামি প্রাক্তন তৃণমূল ছাত্র পরিষদের নেতা, বর্তমানে বিজেপি যুব মোর্চার নেতা পরিজিৎ গাঙ্গুলি আজও গ্রেফতার হলো না, কি বলবেন? দেখুন, এই অ্যাক্সিডেন্টটা আমি তো আগে বললাম, এই যে ঘটনাটা দুর্গাপুরে হয়েছে, জুলুমটা, সরি অ্যাক্সিডেন্ট না, জুলুমটা যে হয়েছে, সন্ত্রাসীটা, এটা দুটো কারণে হয়েছে, বুঝতে হবে কারণটা। এক হলো মুসলিম সম্প্রদায়কে ভয় দেখাও যে বিজেপি আসেনে, তাতে যদি এই জুলুম করে সামান্য বিজেপি হওয়ার পরে এদের দলের লোকেরা, তাহলে বিজেপি চলে এলে কি হবে? অতএব মুসলিম ভোটটাকে টিএমসির সঙ্গে কোলে তুলে রাখো। দ্বিতীয় নম্বর হচ্ছে নাগপুরকে খুশি করো যে গুজরাট চাও, বাংলাতেও গুজরাট হচ্ছে, উত্তরপ্রদেশ চাও, বাংলাতেও উত্তরপ্রদেশের মতো ঘটনা ঘটছে। অতএব সেই জায়গায়
রাজ্য সরকার যদি সহযোগিতা না করে এরকম ঘটনা একবার হতে পারে, দ্বিতীয়বার হতে পারে না। চরম যদি ব্যবস্থা নেয়, কঠিন ব্যবস্থা নেয়, দ্বিতীয়বার কেউ ঘটনা ঘটাবার আগে 100 বার ভাববে। অতএব সরকারের যখন সহযোগিতা আছে সেখানে বিচারে আসা কেন আমার নাসিম ভাই চাইছে বা অন্য কেউ চাইছে, এতে বিচার হবে না। এরকম ঘটনা আরো ঘটবে, ওটাকে চাপা দিবার জন্য বারাইপুর হবে, আরো অন্য কিছু ঘটনা দিয়ে আবার কিছুকে চাপা দেওয়া হবে। এই অহরহ মুসলিম জাতি এবং পিছিয়ে পড়া এসসি এসটিদের উপরে অহরহ জুলুম হবে যতক্ষণ না এই সম্প্রদায় ওবিসি এসসি এসটি গরিব মুসলিম আদিবাসী দলিত সাঁওতাল বাগদি খ্রিস্টান মতুয়া যারা গরিব পিছিয়ে পড়া মানুষ, এরা যতক্ষণ না ভাববে যে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমাদের নিজেদের একটা ভাগিদারির, যে ডক্টর বাবা সাহেব আম্বেদকর বলেছেন, একটা ফ্রন্ট তৈরি করে আমাদের নিজেদের শক্তি না হবে, ততক্ষণ এরকম এরা মারধর খেতেই থাকবে, জুলুম হতেই থাকবে। এদের কোনো যারা জুলুম করবে তাদেরকে প্রমোশন দেওয়া হবে, লিডার বানানো হবে, নেতা বানানো হবে, তাদেরকে বিচার হবে না, ধরা হবে না। আপনি দেখবেন আগামী দিন হয়তো ওই যে লোকটা যার কথা বলছেন হামলা করেছে, হয় দেখা যাবে বিজেপি থেকে এমএলএ হচ্ছে, না হয় দুদিন পর দেখবেন টিএমসি থেকে এমএলএ টিকিট পাচ্ছে। কারণ আমরা দেখেছি ওই আসানসোলে যে মেন নাকি অভিযুক্ত, কি নাম জানে, বাবুল সুপ্রিয়, মেন নাকি অভিযুক্ত, বিজেপি তখন ছিল, তাকে টিএমসি সরকার নিয়েছে, মুসলিম অধ্যুষিত এলাকা কলকাতা থেকে জিতালো, মুসলমানরা জিতালো। যে জাতি তার কমের ভাইদের দাঙ্গাকারীদের মূল অভিযুক্ত, যারা খুনের রক্ত, তাকে জিতায়, সে জাত কখনো নিরাপত্তা পেতে পারে না। অতএব সব দোষের মাস্টার মাইন্ড হচ্ছে আমরা নিজেরা, আমরা মুসলিম সম্প্রদায়, আমরা নিজেদের ক্ষতি নিজেরাই করছি। যতক্ষণ না আমাদের ঘুম ভাঙবে, আমরা নিজেদের ভালো মন্দ নিজেরা বুঝতে না পারবো, নিজেরা ভাগিদারিতে নিজেদের অধিকারের জন্য ডক্টর বাবা সাহেব আম্বেদকর সংবিধান অনুযায়ী নিজেরা যতক্ষণ না রাজপথ তৈরি করতে পারবো, ততক্ষণ আমাদের এই থেকেও আরো, আমি ভাষা খারাপ বলছি একটা, খারাপ নেবেন না, এর থেকে আরো বেহদ্দ কুকুরের দশা হবে। কুকুরকে যেমন পাগলা কুকুরকে পিলে রাস্তাঘাটে পিটিয়ে পিটিয়ে হত্যা করে, মুসলমানদের করে ওর থেকেও দুর্দশায় পিটবে আগামী দিনে, এই বাংলাতেও ঘটবে। এই রাজ্য সরকার এও মুসলমানদের দুশ্মন, ইসলামের দুশ্মন এবং দেশের সংবিধান বিরোধী সেন্টারের সরকারও সমানভাবে এরা দুজন মিলেমিশে কাজ করছে। এই যে প্রতিবাদ যারা করবে এরা তাদেরকে ধরবে, যারা মানুষকে খুন করবে, জুলুম করে, তাদেরকে এরা আশ্রয় দেবে। এদেরকে এরা গাড়ি দেখেন না, আমার তিলোত্তমা বোনের হয়ে এরা উকিল লেগিয়েছে সুপ্রিম কোর্টে, তিলোত্তমা বোনের হয়ে নেই, সরি, তিলোত্তমা বোনকে যারা ধর্ষণ করে তাদের বাঁচাবার জন্য উকিল লেগিয়েছে রাজ্য সরকার। তাহলে এগুলো ভাবতে হবে। বলছে যে বর্তমানে এসআইআর নিয়ে রাজ্যের মানুষ আতঙ্কিত, বিহারকে থেকে রাজ্যের মানুষের উদ্দেশ্যে কি বলবেন? বিহারে কি হয়েছে ভাই? বিহারে হয়েছে এসআইআর, সেখানে মুসলিম সম্প্রদায়ের থেকে অমুসলিম ভাইদের নাম বেশি বাদ গেছে। তাহলে কি আমি খুশি অমুসলিম বিপদে পড়ছে? না না, ওটা বলছি না। কিন্তু মেসেজ কি ছড়ানো হচ্ছে? মেসেজ ছড়ানো হচ্ছে মুসলমানদের নাম বাদ দিয়ে মুসলমানদের শেষ করে দেওয়া হবে। তাহলে মেসেজের সাথে বাস্তবের মিল নাই। আপনারা যারা আতঙ্কিত হচ্ছেন এসআইআর নিয়ে, যদি আমার কথা যারা পরিমাণ বিশ্বাস হয়, আমি স্পষ্ট ভাষায় বলছি, আপনাদের বাপ দাদা পূর্বপুরুষরা কি অন্য দেশ থেকে এসেছে? যদি বলেন না, তাহলে ভয় খাচ্ছেন কেন? এটা তো শুধুমাত্র একটা নাটক চলছে দিদি মোদির। আপনাকে এসআইআর এ আতঙ্কে রেখে দিয়েছে। দৈনন্দিন জীবন যাপনের টাকা, দৈনন্দিন জীবন যাপনের জিনিসপত্রের দাম কোথায় বাড়ছে? দেশটা আস্তে আস্তে জিডিপি থেকে শুরু করে দেশের আর্থিক কাঠামো থেকে শুরু করে কল কারখানা, কারবার, পড়াশোনা, ব্যবসা বাণিজ্য সবকিছু দেশ রাজ্যে ধ্বংস হয়ে যাচ্ছে। এই নতুন একটা ইস্যু দিয়ে এরা মানুষকে ওই দিকে ভুলিয়ে রেখে দেশকে, দেশের মানুষকে ভোটের রাজনীতিতে এরা লুটতে চাইছে। এসআইআর কি নতুন হচ্ছে? স্বাধীনতার পর থেকে আরো 13 বার হয়েছে। মনে রাখবেন, কেন্দ্র সরকার এসআইআর কে সামনে রেখে মুসলমানদের বাধ্য এই ভয় দেখিয়ে হিন্দু ভাইদের ঘরে খুশি করে ভোট নিতে চাইছে। ঠিক রাজ্য সরকার খুব শিগগিরই দেখবেন বিজেপির ভয় দেখিয়ে যেমন আলেমুল আমাদের ঘরে, ইমামদের ঘরে ভাড়াটিয়া দালালগুলোকে নামিয়েছিল, এই এসআইআর কে সামনে রেখে কিছু আলেম উলামা, কিছু সবাইকে বলবো না, যারা রাজ্য সরকারের বিগত দিন থেকে ভাড়াটিয়া হয়ে আছে, আবার অনেকে বেরিয়ে চলেও আসছে, তাদেরকে সাধুবাদ জানায়, আবার নতুন করে নামিয়ে এসআইআর এর ভয় দেখিয়ে এই 26-এর তরিকে পার করার জন্য চেষ্টা করবে যে এসআইআর বাদ চলে যাবে, আমাকে বাঁচাও, আমাকে রাখো, দিদি না থাকলে কিছুই হবে না, দিদি না থাকলে। আরে আপনারা জানেন এই এসআইআর কে রাজ্যে যে ঘটবে, যে করতে গেলে যে খরচ আছে, এই খরচকে সামনে রেখে রাজ্য সরকার 321 কোটি টাকা বাজেট করেছে, যাতে করে এই রাজ্যে এসআইআর হবে যখন খরচ তো লাগবে, ওই খরচটা রাজ্য সরকার বাজেট কত করেছে? 321 কোটি। রাজ্য সরকারও তো এসআইআর এর জন্য
খরচ করছে, বাজেট করছে, তাহলে সেই রাজ্য সরকার আমাদেরকে নিয়ে শুধুমাত্র ভোটের জন্য বোকা বানাচ্ছে, ছিলিবিলি খেলছে। এসআইআরটা কি? এসআইআরটা হচ্ছে অন্য দেশ থেকে কিছু লোক এ দেশে এসে ভোটার কার্ড করেছে, নাগরিকত্ব ফেক তৈরি করেছে, যারা কিছু কিছু রাজনীতির দলের লোকেরা তাদেরকে এনেছে নিজেদের রাজনীতির ফায়দার জন্য। তাদেরকে এসআইআর এর আওতায় এনে তাদের নামগুলোকে বাদ দিয়ে প্রকৃত যারা দীর্ঘদিন ধরে দেশে বসবাস করছে তারা থাকবে, তারা ভোট দেবে, তারা অধিকার পাবে, তাদের দৈনন্দিন জীবন যাপনের চাওয়া পাওয়া সব যারা ভারতীয় তারা পাবে। তা আমরা তো ভারতীয়, আমাদের বাপ দাদা তো ভারতীয়, তাহলে আমরা তো ঘাবড়াচ্ছি কেন? এটা তো চাইছে কেন্দ্র সরকার মুসলমানদের ভয় দেখাচ্ছে, হিন্দু ভাইদের বলছে তোদের কোনো চিন্তা নেই, আর রাজ্য সরকার বলছে আমি যতদিন থাকবো মুসলমান তোমাদের কোনো চিন্তা নেই। তারা আলেম ওলামাদের বাড়ি বাড়ি গ্রামে গ্রামে প্রচার করছে। এইটা নিয়ে বেকার মাইন্ডকে চেঞ্জ করে, মাইন্ডকে নিয়ে অত ঘাবড়ে যাওয়ার কিছু নেই। আমাদেরকে ভাবতে হবে আমাদের শিক্ষা, আমাদের স্বাস্থ্য, আমাদের কর্মসংস্থান, আমাদের সংবিধানের অধিকারটা পাচ্ছি কিনা। এমন একটা জায়গায় আমাদেরকে নিয়ে চলে যাচ্ছে, আগামী দিনে আমাদের সংবিধানটা শেষ হয়ে যাচ্ছে। অতএব এগুলোকে মাথায় রাখেন। পাশাপাশি আমি বলবো যারা প্রকৃত ভারতীয় তাদের উপরে যদি এসআইআর কে সামনে রেখে জুলুম করা হয় তাহলে কিন্তু চরম সংবিধান বিরোধী কাজ হবে। তার বিরুদ্ধে চরম আন্দোলন করা দরকার, প্রত্যেকটা নাগরিকের উচিত। পাশাপাশি কিছু রাজনীতির দলের লোকেরা নিজেদের রাজনীতির গদিকে টিকাবার জন্য অন্য দেশ থেকে নিয়ে এসে ভোটার তৈরি করে তাদেরকে এই দেশে বসাবে, আর আমার দেশের নাগরিকরা তারা তাদের অধিকার পাবে না চাকরি বাকরি রুজি রুটিতে, এটাও তেমন অন্যায়, তাদেরকেও বাদ দেওয়া দরকার। সেই জায়গাগুলো মাথায় রাখবেন। আমি আবার বলছি, বিহারে মুসলিমের থেকে অমুসলিম বাদ গেছে কেন? আমার দেশ থেকে মুসলমানরা অন্য দেশে স্বাধীনতার আগে থেকে দেশভাগের সময় যারা চলে গেছে, যারা থাকা তারা রয়ে গেছে, নতুন করে কেউ আসেনি। কিন্তু অন্য দেশ থেকে নতুন করে আসছে, সেটা মুসলিম নেই অমুসলিম, এটা মাথায় রাখবেন। তাই আপনাদের ঘরে বোকা বানাবার একটা ষড়যন্ত্র চলছে। আমি মুসলিম ভাইদের বলবো এই ফাঁদে পা দেবেন না। এই ফাঁদে পা না দিয়ে নিজের কাগজপত্র, বাপ দাদর যা কিছু আছে সব আপনি ঠিকঠাক করে রাখুন, বুক ঠুকে বসে থাকুন। আপনার বাপ দাদর কবর পূর্বপুরুষদের এখানে সবকিছু রয়েছে, আপনি তো ঘাবড়াচ্ছেন কেন? এই ঘাবড়ে তো শেষ হয়ে গেল। এর আগে বিজেপির ঘাবড়ানো, বিজেপি চলে আসবে, এটা চলে আসবে, এই করে করে তো আমাদের শেষ করে দিল। অতএব নিজেদের পাওয়ার তৈরি করুন, নিজেরা ক্ষমতায় আসুন, নিজেরা রাষ্ট্র ক্ষমতা তৈরি করুন, তাহলে দেখবেন কোনো কিছুতেই আপনাদেরকে কেউ বোকা বানাতে পারবে না। এই নাটক, এই বোকা থেকে নিজেকে সজাগ হন। রাজ্যে ঘটে চলা মুসলিমদের প্রতি অত্যাচার, এসআইআর নিয়ে মুসলিমদের ভীত সন্ত্রস্ত করা, রাজ্যের প্রশাসন নিয়ে ইমাম মাওলানা নীরব, কি বলবেন? আমি তো আবার বলছি, ইমাম মাওলানা সবাই নীরব নয় তো। আপনারা মানেন কি না মানেন, আমিও তো একজন আলেম, একটু হলেও তো আল্লাহ জ্ঞান দিয়েছে, আমি তো প্রতিবাদ করছি। তা যারা শাসকের তামাক খায় না, শাসকের কাছে বিক্রি নয়, শাসকের দালালি খায় না, শাসকের কাছ থেকে নিজেদের পারিশ্রমিক অধিকার মাইনে নেয়, মেহনত করে, তার বিনিময়ে অনেকে চাকরি করে, সেটা আলাদা বিষয়। কিন্তু যারা ভাড়াটিয়া নয় তারা কিন্তু প্রতিবাদ করছে। আর এই যারা ভাড়াটিয়া তারা নীরব থাকার কারণ একটা, আমি একটা কথা বলি যে আমার রাজ্যের মুসলিম সম্প্রদায়ের একটা বড় অংশ দূরে ভালো দেখে কাছে পাওয়ার এসে গেছে, কাছে দেখতে পায় না। অতএব রাজ্য সরকারের জুলুম অন্যায়কে দেখে এরা চুপ থাকে, কেন রাজ্য সরকার এদেরকে খরিদ করে রেখেছে। অতএব রাজ্য সরকার যত জুলুমি করুক এরা কখনো কথা বলবে না। তাই পুরো রাজ্যে যেভাবে মুসলিমদের উপরে অত্যাচার হচ্ছে, মুসলমানকে দিয়ে টিএমসিকে দিয়ে খুন হচ্ছে, আবার কিছু উগ্রবাদী হিন্দুত্ব যে সংগঠন রয়েছে, লোক রয়েছে, তাদের ঘরে বিভিন্ন জায়গায় যেভাবে মুসলমানকে হত্যা করা হচ্ছে, এ নিয়ে রাজ্যের আলেম উলামা যারা রাজ্য সরকারের কাছে বিক্রি, তারা চুপ থাকার পিছনে কারণ একটাই, এরা রাজ্য সরকারের ভাতা পায়, এরা বিক্রি। সরকার এদেরকে কথা বলতে বলবে, নাই বলবে না। দেখলেন না ওয়াকফ আন্দোলনের বিষয়টা, যেই বললো রাজ্য আন্দোলন চলবে না, সব চুপ। কোথায় গেল আন্দোলন? চুপচাপ। তাহলে সেইগুলো এরা বলবে না। অতএব সাধারণ মানুষকে বুঝতে হবে যে আপনার যে ইমাম, আপনার যে মৌলানা, আপনার যে আমির, আপনার যে হজরত, আপনার যে শায়েখ, আপনার যে পীর, আপনার যে মুর্শিদ, আপনি যাকে পথ প্রদর্শক রাহবার বলে মানছেন, সে শাসকের কাছে বিক্রি নয় তো।
যদি বিক্রি হয় সে তো তার রুজি রুটি পকেট ভরে নিচ্ছে, জায়গা তৈরি করে নিচ্ছে, আপনারও আপনার বাচ্চার ভবিষ্যৎটা কি আপনাকে ভাবতে হবে। এটা আমার কমকে বলবো, এটা ভাবুন, দেখুন সমাজের বুকে কি হচ্ছে। আর সবচেয়ে বড় কথা, মুসলিম সম্প্রদায় তো বেশিরভাগ গরিব আর একেবারে নিচু গ্রাম্য এলাকার মানুষ, তাদের কাছে ঠিকভাবে আলোও যায়নি, শিক্ষা থেকে শুরু করে আর এই দুনিয়াবি ইলেকট্রিক মোবাইল টোবাইলের যে আলো, তাই তারা এতটা বুঝে উঠতে পারছে না। আর এদেরকে এই নিরীহ মানুষগুলোকে এই আলেম ওলামা দিয়ে শাসক ভয় দেখিয়ে বারবার নিজের রুটি ছাঁকছে রাজনীতির। এই খপ্পর থেকে মানুষকে বেরিয়ে আসতে হবে। একুশে জুলাই মুখ্যমন্ত্রীর ভাষণ সত্ত্বেও মহারাষ্ট্রের পুনেতে কাজে গিয়ে আবারও কোন বাঙালি শ্রমিক দীপু দাস, কি বলবেন? সে দীপু দাস হোক দাদা, আর যেই হোক, বাঙালিদের ওপরে বিভিন্ন রাজ্যে দীর্ঘদিন জুলুম হয়ে আসছে। আর এই জুলুমটা রাজ্য সরকার 21শে জুলাই থেকে মুখ খুলেছে শুধুমাত্র নিজের বাঙালি সিম্পেথি দেখিয়ে ভোটটা নেবার জন্যে। রাজ্য সরকার যদি প্রকৃত বাঙালি দরদি হতেন, তাহলে ইউসুফ পাঠানকে অন্য রাজ্য থেকে নিয়ে এসে এমপি করতে হয়, কীর্তি আজাদকে রাজ্যসভা সংসদ করতে হয় অন্য রাজ্য থেকে অবাঙালিকে নিয়ে এসে, সত্যকান্ত সিনহা নাকি একজন আছে তাকে নিয়ে এসে আসানসোলে সম্ভবত কোন জায়গায় এমপিতে দাঁড় করাতে হয়। অতএব এটা শুধুমাত্র বাঙালি সিম্পেথি নিয়ে বাঙালিদের ভোটটা 26-এ নিতে হবে, তাই মুখ্যমন্ত্রীর একটা ভাষণে বলতে হয় করবো, লড়বো, আন্দোলন করব। যদি প্রকৃত বাঙালি দরদি হতেন, তাহলে এই বাইরের রাজ্য থেকে ইউসুফ পাঠান থেকে শুরু করে, কীর্তি আজাদ থেকে শুরু করে, সত্যকান্ত সিং আরো অনেকে আছে, তাদেরকে নিয়ে এসে এই রাজ্যের মানুষ কি নাই, আগে বহরমপুরে কি লোকসভাতে কোনো মানুষ শাসকের ছিল না, সে তার দল থেকেই দিক না, না, এগুলো শুধুমাত্র বাঙালি দরদি দেখিয়ে বাংলার ভোট নিতে হবে। দ্বিতীয় একটা প্রশ্ন মনে রাখতে হবে, মানুষকে ভাবতে হবে, বিজেপি নাকি বাংলাকে দখল করবে। আরে যদি সত্যি বিজেপি বাংলাকে দখল করতে চায়, তাহলে বাঙালিদের বিরুদ্ধে লাগে। বিজেপি বাঙালির বিরোধী করে টিএমসি কে ইস্যু করে দিচ্ছে, দাদা দিদিকে ইস্যু করে দিচ্ছে 26-এর জন্য। রাজ্যে টিএমসি থাকলে ফায়দা নাগপুরের, আর বিজেপি থাকলেও ফায়দা নাগপুরের। যতদিন বাম ছিল, অন্য কেউ ছিল, বাঁকপুরের ফায়দা ছিল না। অতএব দিদি মোদি সেটিং করে চলছে, শুধু বলতে হয় বলবে। যদি সত্যি রাজ্য সরকার বাঙালিদের দরদি হয়, তাহলে দিল্লিতে গিয়ে পার্লামেন্টের সামনে কেন আন্দোলন করছে না? কেন দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে, রাষ্ট্রপতির বাসভবনের এলাকায় বা যেখানে আন্দোলন করলে পুরো ন্যাশনাল রিপোর্ট হবে, সেখানে কেন আওয়াজটা তুলছে না? আমার রাজ্যে শুধুমাত্র পাড়ায় পাড়ায় ঘুরে বাঙালি সিম্পেথি নিয়ে 26-এর ভোটটা নেবে, এদের সঙ্গে বাঙালিদের কোনো দরদ নাই। যদি সত্যি বাঙালি দরদি হতো, তাহলে দিদি এই ঘোষণাটা দিচ্ছে না কেন? যত বাঙালি আছো ফিরে চলে আসো, আর আমার রাজ্যে যারা অবাঙালি আছো, ভাই কিছু মনে করো না, তোমার রাজ্যের সিএমদের কাছে তোমরা যে বলো জুলুম বন্ধ করতে, আবার ফিরে আসবে, না হয় তোমরা তোমার রাজ্যে ফিরে যাও। জানি এটা যুক্তরাষ্ট্র কাঠামো অনুযায়ী ঠিক নয়, কিন্তু তারপরও সে যখন ভাবছে না, আপনি এত দরদি হয়ে কেন ভাবতে যাচ্ছেন? আপনার কাছে আপনার রাজ্যের বাঙালিরা আগে নয়? যারা আপনাকে ভোট দিয়ে জিতায় তারা আগে নয়? আপনি অবাঙালি উড়িয়া থেকে অন্য জায়গা থেকে এসে বসে আছে, তাদের দরদটা দেখাতে পাচ্ছেন, তাহলে আপনি কথা বলতে পারছেন না কেন? 4 নম্বর প্রশ্ন, আপনি ভিন্ন রাজ্যের সিএম কে ফোন করছেন না কেন যে অবিলম্বে বন্ধ করো, নাই তোমার রাজ্যের লোককে পাঠিয়ে দেবো? 5 নম্বর কথা, আপনি যদি সত্যি বাঙালি দরদি হন, তাহলে আপনি প্রতিটা রাজ্যে বাঙালিদের জন্য একটা অফিস তৈরি করে ফ্রিতে কল করছেন না কেন? যেখানে বাঙালিরা কোনো বিপদে পড়লে সেখানে যোগাযোগ করবে, করে একটা হেল্প পাবে। এটা শুধুমাত্র রাজ্য সরকার বাঙালিদের ইস্যুকে সামনে রেখে ভোট নিতে চাইছে। আর এই ইস্যুটা তৈরি করে দিয়েছে দাদা তার ছোট বোন দিদির জন্য, অর্থাৎ বিজেপি এর জন্য রাজ্য সরকারের জন্য ইস্যুটা তৈরি করে দিয়েছে। অতএব এই জায়গা থেকে মানুষকে বাহির হয়ে আসতে হবে। যদি না আসতে পারে, বাঙালিরা আরো বিপদে পড়বে। আমরা বিগত কয়েকদিন আগে দেখলাম নওশাদ ভাইজান উত্তরবঙ্গে সফরে গিয়েছিল, মানুষের জনজোয়ার, এই দেখে আপনি কতটা খুশি? হ্যাঁ, আমি দেখছিলাম এবং অনেকে ফোন করেছিল
যে আমরা ভাইজান এসেছিল, আমরা গিয়েছিলাম, ছোট ভাইজান এসেছিল, আমরা গিয়েছিলাম। আমি ভাইজানের বিশাল জনসমুদ্র হয়েছে, অনেকে ছবি পাঠাচ্ছিল। একটা বড় ভাই এর থেকে আর কি পাওনা থাকতে পারে? আমি তো চাই, আমি তো অনেক জায়গায় দোয়া করেছি যে মহান সৃষ্টিকর্তা ওকে অনেক বড় জায়গায় পৌঁছে দিই, যাতে করে সর্বধর্মের মানুষের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, সংবিধানের অধিকার দিতে পারে। সেই রাজ পাওয়ার জন্য মালিক ওকে দেয়, সেইটা তো আমি প্রায় দোয়া করে থাকি। এর জন্য আমি অনেক খুশি। তবে একটা ভয় লাগছে, যত দ্রুত বাড়ছে মানুষ ওর পেছনে ছুটছে, একটা ভয় লাগছে। সেই ভয়টা হচ্ছে এটাই, শাসক যখন কোনোভাবে ওকে রুখতে পারছে না, শাসক হয়তো বা কেন্দ্র সরকার হয়তো একে রুখার জন্য, কি কেন্দ্র সরকার কি রাজ্য সরকার টাকা খরচ করে হয়তো ছোট ছোট মানে কিছু মুসলিমকে দিয়ে আবার হয়তো নতুন নতুন দল খুলি দিতে পারে, যে নওশাদের এই জনসমুদ্র, প্লাবন বা নওশাদের এই জনগণের উপরে, যে নওশাদের উপরে যে জনগণের সর্বধর্মের মানুষের যেটা প্রেম, এটাকে রুকার জন্য আবার হয়তো কাউকে না ছোট ছোট দল খুলিয়ে এই ভোটটাকে টুকরো টুকরো করার জন্য আবার শাসক বা কেন্দ্র সরকার না চেষ্টা করে। এটা একটা আমাকে ভয় লাগছে। তাই মানুষকে বলবো, আপনারা যেভাবে জেগেছেন আরো জাগুন, লোককে সাথে বন্ধুত্ব করুন। এসসি, এসটি, ওবিসি, সর্বজাতি, বর্ণ, ভাষার মানুষ, পিছিয়ে পড়া গরিব মানুষ অধিকার নিবার জন্য আপনারা সবাই একে অপরের বন্ধুত্ব হন, একে অপরকে বুঝান। নওশাদের সাথে যেভাবে জুটছেন আরো জোরেন। আর মনে রাখবেন, ফাঁদ পাতবে, কোনো ফাঁদে পা দেবেন না। দেখা যাবে একটা নতুন দল খুলে দেওয়া হলো বা কোনো মৌলী সাহেবকে নামিয়ে দেওয়া হলো বিভিন্ন ভয় দেখাবার জন্য, এদিক ওদিক যেন ফাঁদে পা দেবেন না। তো যাক, অনেকক্ষণ হয়ে গেল মনে হচ্ছে তো নাকি? অনেকক্ষণ হয়ে গেছে। আর কিছু প্রশ্ন আছে? না আমি একটু বিদায় নিতে পারলে ভালো লাগে হয়। কেন, কি বলেন? ইসমাইল হোসেন প্রশ্ন করছে, ভাইজান মালদা মুর্শিদাবাদে আইএসএফ যেভাবে বৃদ্ধি পেয়েছে, তাতে মনে হয় এখানে আরো জোরালো প্রচার করা উচিত। সব জায়গাতে আইএসএফ কে মানুষ এখন চাইছে, আমি দেখছি। নওশাদ, বিশ্বজিৎ দা, তাপস ব্যানার্জি, শামসুল আলম, নাসির স্যার, আরো যারা রয়েছে ওদের সব ছেলে টিমেরা, তারা যেভাবে কাজ করছে, মানুষ বিশেষ করে নতুন প্রজন্ম দেখছে, তো তারা সোশ্যাল মিডিয়া হাতে, যে সবাই ধর্ম 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 করছে। আরে তোরা যদি ধর্ম ধর্ম করবি, ধর্মগুরু হয়ে যা না। যা দীঘাতে গিয়ে মন্দির করেছিস, এটা ধর্মের আশ্রয় নিয়ে বসে যা, ওখানে কেন্দ্র সরকার রাম মন্দির, ধর্মগুরু হয়ে যান আপনারা। রাজনীতির নেতাদের তো কাজ এটা না। রাজনীতির নেতাদের কাজ মানুষ কি করে রুজি রুটি পাবে, কলকারখানা হবে, চাকরি হবে, শিক্ষা হবে, স্বাস্থ্য সুস্থ পাবে। তো সেই লাইনে যে নওশাদ যেভাবে সংবিধানকে সামনে রেখে যে কাজ করছে, রাজনীতি করছে, বা তার টিম তার দল যেভাবে করছে, এতে মানুষ সর্ব জায়গায় যেভাবে ভেঙে পড়ে আসছে, সেটা অবশ্যই চোখে পড়ার মতো। আর মুর্শিদাবাদ, মালদাতে আরো বেশি চোখে পড়ার কারণ হচ্ছে কি, দীর্ঘ বছর ধরে মুর্শিদাবাদকে অবহেলিত করা হয়েছে। মুর্শিদাবাদকে দীর্ঘ বছর ধরে অবহেলিত করা হয়েছে। মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় একটা পায়নি। শিক্ষামন্ত্রী বলেছিল, যদি সবাই শিক্ষিত অর্থ হয় তাহলে ঘর করবে, লেবারের কাজ করবে কে? মুর্শিদাবাদকে কত বড় অপমান করেছিল এই রাজ্য সরকারের প্রাক্তন যে শিক্ষামন্ত্রী, এখন জেলে রয়েছে মনে হচ্ছে। কথা বুঝে আসছেন? তো এইভাবে অপমান করা হয়েছে। তো সেই জায়গায় এই জন্যে আজকে তারা ভাবছে, বা মুর্শিদাবাদ, মালদার মানুষ আরেকটা কারণে নওশাদের পিছনে, নওশাদ যে কংক্রিট বাঁধ ভাঙকাকে রুখার জন্য যে মানে গার্ড দিতে হবে নদী ভাঙনকে, এটা বারবার আওয়াজ তুলছে। এটা মুর্শিদাবাদের মানুষের কিন্তু একটা বড় দৈনন্দিন জীবনের চাওয়া পাওয়া। কথা বুঝে আসছে? এবং ওদের যে যেটা ওরা যে মেহনত করে, শ্রম যে করে, তার ঠিক মতো মজুরি পায় না, সেই মজুরি যাতে পায়, এর একটা আওয়াজ। তো এই যে ব্যাপারগুলো আছে, এগুলো মানুষের কাছে দিলে লেগেছে। এবং সত্যি আমি মনে করি নওশাদ যদি ক্ষমতায় আসে, মানে সবাই মিলে একসাথে যারা আরো সব আছে সবাই জোট মেরে, তাহলে হয়তো মুর্শিদাবাদ ও মালদার মানুষের এই বাঁধ ভাঙন থেকে শুরু করে যে চাওয়া পাওয়া, এগুলো হবে। অবশ্যই সব জায়গাতেই আইএসএফ কে আরো বেশি করে সময় দেওয়া দরকার। এবং আপনাদেরও বলবো, আপনারাও আইএসএফ এর পাশে আরো বেশি করে সময় দিন। আপনারাও ছোট ছোট করে বন্ধুত্ব তৈরি করে এসসি, এসটি, সর্বধর্মের মানুষের কাছে ছড়িয়ে পড়ুন। বুঝান যে ভাই, টিএমসি কে রোকার জন্য বিজেপি কোনোদিন পন্থা নয়। কেন? বিজেপি হলো টিএমসির সাপোর্ট বা গার্ড। বিজেপি যখনই ফাঁসবে, সিপিএম তখন টিএমসি যখনই ভাসবে, বিজেপি তখন তাকে গার্ড দেবে, বাঁচাবে। যেমন তিলোত্তমা বোনের ব্যাপারটাই বাঁচাচ্ছে, আর অনেক কিছু বাঁচাবে। ঠিক তেমনই
কেন্দ্রের যখন কোনো প্রয়োজন হবে আবার টিএমসি তাকে হেল্প করবে, গার্ড দেবে। অতএব বিজেপিকে হারাবার জন্য টিএমসি মোটেই উপযুক্ত নয়, আর টিএমসিকে হারাবার জন্য বিজেপিও মোটেই উপযুক্ত নয়। তাই আমাদেরকে বাকি যারা আছে তারা সবাই সংগঠিত হয়ে এই দুই শক্তিকে খতম করে রাজ্য দেশকে শেষ করতে হবে, মানে উপকার এদের হাত থেকে যে শেষ করে দিচ্ছে এদের হাত থেকে ফিরিয়ে এনে দেশকে বাঁচাতে হবে, রাজ্যকে বাঁচাতে হবে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, বাসস্থান, সংবিধানের যে অধিকার মানুষের সাথে ফিরিয়ে দিতে হবে। তো যাক, আমি অনেকটা কথা বলে ফেললাম, একটু জোরেও বলে ফেললাম, এর জন্য নিজেকে ক্লান্তও লাগছে। শুক্রবার এমনি ক্লান্ত থাকি, তা আপনারা কেউ আমার কথা জোরে বলার জন্য বা কোনো ভাষাতে কেউ কষ্ট পেলে ক্ষমার নজরে দেখবেন। আমি মানুষের স্বার্থে, দেশের স্বার্থে গুটি কত কথা বললাম, আপনাদের প্রশ্নের উত্তর দিলাম। আমি শেষ একটা কথা বলবো, এসসি, এসটি এবং ওবিসি অর্থাৎ মুসলিম, দলিত, আদিবাসী, মতুয়া, পিছিয়ে পড়া হিন্দু সমস্ত গরিব মানুষকে বলবো আপনারা সংগঠিত হন, ঐক্যবদ্ধ হন। আইএসএফ যেভাবে কাজ করছে আইএসএফ এর সাথ দেন, এটা মনে রাখবেন। আইএসএফ আপনাদের, কেন আইএসএফ ডক্টর বাবা সাহেব আম্বেদকরের অনুসরণ করে সংবিধান অনুযায়ী তারা ভাগিদারিতে প্রত্যেক দলের মানুষ আসো, তোমার কি চাওয়া পাওয়া তুমি আসো, তুমি তোমার জন্য বলো, তোমার যা চাওয়া পাওয়া তুমি বলো, সবার জন্য কিন্তু এই দলটা তৈরি হয়েছে। তাই সবাই মিলে আইএসএফ এর পাশে আসুন। একজন নাগরিক হিসাবে আপনাদেরকে বলবো, কেন মহান বিপদ আমাদের দেশের কাছে, দেশবাসীর কাছে, রাজ্যের কাছে আসছে, এটাকে মাথায় রাখবেন। তো যাক, আমার কথাতে ভাষাতে যদি কিছু কারো ব্যথা লাগে আবার একবার বলছি, ক্ষমার নজরে দেখবেন। সংবিধান আমাদের হাতিয়ার হওয়া দরকার, দেশ আমাদের সবার কাছে আগে, সংবিধান সবার কাছে আগে। খুব শিগগিরই আমাদের কাছে একটা দিন আসছে 15ই আগস্ট, যে দিন আমাদের জন্য বড় গর্বের দিন, বড় ঐতিহ্যের দিন। সেই দিন আমাদেরকে সবাই আনন্দের সাথে উদযাপন করবেন, সবাই আনন্দের সঙ্গে করবেন, এটাই মাথায় রাখবেন। এবং দেশ ধ্বংসের দিকে না চলে যায়, এটাকে সর্বসময় প্রতিটা দেশবাসীর মাথায় রাখা দরকার। আসুন, আমার কওমের উদ্দেশ্যে আমার শেষ কথা, আমাদের কাছেও খুব শিগগিরই একটা মাস আসতে চলেছে, রবিউল আউয়ালের চাঁদ। এবছরে 1500তম আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন দিবস উদযাপন আমরা করব। আমার নবীর আদর্শ, মানুষকে ভালোবাসো, শিক্ষা, ইনসাফ, ইনসানিয়াত, ন্যায়, সত্য, মানুষের কে প্যার করা, গরিবকে প্যার করা, নবীর যে রেখে যাওয়া আদর্শ, সে আদর্শে নিজের জীবন গড়ুন এবং সবাইকে নবীর আদর্শের দিকে চলার জন্য আহ্বান করুন। আশা রাখছি আমার কথাতে আপনারা কেউ কষ্ট পাবেন না। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।